আপনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি যে সংগঠনের নামে নানা ধরনের প্রোপাগান্ডা আছে তার মধ্যে অন্যতম ছাত্র শিবির। এবং ছাত্র শিবিরের সবচেয়ে ইন্টারেস্টিং প্রোপাগান্ডা হলো ছাত্র শিবিরের লোকজন রক কাটে। ছাত্র শিবিরের ইন্টারেস্টিং প্রোপাগান্ডা হলো ছাত্র শিবির ছেলেপেলেদেরকে ইসলামের নামে বিভ্রান্ত করে। এই বক্তব্যগুলো গত 15 বছর এই বক্তব্যগুলোর উত্তর দেওয়ার আপনারা সুযোগ পাননি। আপনারা নানা জায়গায় বলেছেন। এই যে প্রোপাগান্ডাটা, এই প্রোপাগান্ডার বেসিস কোথায়? আসলে এটা শুরু হলো কিভাবে, বা এটা আদৌ সত্য কিনা? আসলে কি কোথাও রক কেটেছে ছাত্র শিবিরের লোকজন? প্রোপাগান্ডাটা আমার জন্য এটা সৌভাগ্য যে প্রোপাগান্ডাটা যে জায়গা থেকে এটার উৎপত্তি, আমি সেই জায়গায় ছাত্র ছিলাম শুধু না, আলহামদুলিল্লাহ সেখানে ছাত্র শিবির আমাকে হল সভাপতি দায়িত্ব পালন করার জন্য আমাকে সিলেক্ট করেছে, আমাকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছে ছাত্র শিবির। তো সেই জায়গায় আমি দীর্ঘ 8 বছর আমার ছাত্র জীবন সেখানে আমি কাজ করেছি। সভাপতি হিসাবে প্রায় 2 বছরের কাছাকাছি সময় ছিলাম, সেক্রেটারি 1 বছর ছিলাম, আর বাকি হওয়ার সভাপতি থেকে শুরু করে প্রায় 8 বছরই আমি সেখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত। এই 8 বছরে আমি ওখানে তো একদম ইসলামী ছাত্র শিবিরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, এবং বেসিক্যালি এই রক কাটার যে তন্ত্র এবং যে প্রোপাগান্ডা, এটা রাজশাহী থেকেই বলা হয় এটার উৎপত্তি। তো সেই জায়গা থেকে আমি ওখানেই চ্যালেঞ্জ করেছিলাম সেই সময়। এবং আমি ঢাকায় আসার পরে যখন আমার সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব ছিল, প্রেস ক্লাবে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যদি কেউ চ্যালেঞ্জ করে টিকতে পারে তাহলে আমি ছাত্র শিবির থেকে পদত্যাগ করব। আমি তখন কেন্দ্রীয় সভাপতি, একটা প্রেস ব্রিফিংয়ে আমি এটা বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই চ্যালেঞ্জ তো আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। ছাত্র শিবিরকে আদর্শিকভাবে অন্য ছাত্র সংগঠন যারা আছে তারা আমাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার কারণে তারা এই প্রোপাগান্ডাগুলো গোটা বিশ্বে সমাদৃত। আদর্শিকভাবে যখন কাউকে মোকাবেলা করা যায় না, এবং ঐতিহাসিকভাবে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সময়ও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল ডাকা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক ডাকা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি ডাকা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর ডাকা হতো। তো এর অর্থ হচ্ছে এই যে আপনি যখন কোনো একটা আদর্শিক কাজ করবেন, আদর্শিক ওই শক্তিকে যখন তারা, আইডিওলজিক্যাল স্ট্রেংথকে যখন তারা মানে চ্যালেঞ্জ করতে না পারে, তখন আপনার বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা দাঁড় করাবে, যার মধ্য দিয়ে সাধারণ ছাত্ররা বা যারা ইসলামের এই দাওয়াতটাকে যেন কবুল না করে বা ইসলামের দাওয়াতে যারা উদ্বুদ্ধ না হয়, আমার ব্যাপারে একটা নেতিবাচক ধারণা জানাতো। কিন্তু সবচেয়ে বড় ভালো দিক ছিল যে আমাদের বিরুদ্ধে তারা মুখের কথা বলতো, আর আমরা আমাদের ভাইদের ব্যক্তিগত জীবন দিয়ে, বিহেভিয়ারাল লাইফ দিয়ে আমরা ছাত্রদের উপরে প্রভাব বিস্তার করা, যেটাকে আদর্শিক শক্তি বলা হয়, আমরা সেটা দিয়ে করতে পেরেছি বলেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এখনও মানুষের মধ্যে হৃদয় জয় করেই আমরা কাজ করছি। আমরা সবসময় বলি যে আমরা জমিন জয় করব না, আমরা জমিন মানুষের জীবন জয় করব, এবং সেই জীবন জয় করার কিন্তু আমাদের প্রধান অস্ত্র ছিল, প্রধান হাতিয়ার ছিল আমার মুখের কথার চেয়ে আমরা কাজের মাধ্যমে তাদেরকে প্রমাণ দিতে পেরেছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময় মানে যে পদের ভিত্তিতে বা সংগঠনের প্রভাব প্রতিপত্তির ভিত্তিতে যে সিট দেওয়া হতো, এগুলো আমরা বাতিল করে দিয়েছি। ক্যান্টিনে ফ্রি খাওয়া আমরা বাতিল করে দিয়েছি। তারপরে খাবার খেয়ে আমাদের সময় কেউ এটা বলতে পারবে না যে কোনো একটা ক্যান্টিন বা কোনো একটা দোকান, অথচ আমি খুব দুর্ভাগ্য যে আমার শুনতে পরে লজ্জা লেগেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, যে তৎকালীন এই 15 বছরের ছাত্র সংগঠনের তারা নেতারা খেতে খেতে ওই বাকি খাতায় নাম উঠেছে যে ওই দোকানদাররা মানে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, মানে টাকাও পায়নি, দোকানগুলো ব্যবসাগুলো তারা চালাতে পারেনি। ইভেন তো এটা তো ঢাকা ইউনিভার্সিটিতেও অনেকগুলো ঘটনা ঘটেছে। অথচ ইসলামী ছাত্র শিবির সম্পূর্ণভাবে আমি বিশ্ববিদ্যালয়ে থেকে আসার সময় আমি এটা বলছি আপনার গল্পের জন্য, যে রাজনীতিতে আসলে এই গুণগত পরিবর্তনটার জন্য আমাদের লড়াই করতে হবে। আমরা সেই লড়াই করেছি। অন্য ছাত্র সংগঠন টাকা পাবে তাদের কাছে, আর আমরা তাদের কাছ থেকে টাকা পাবো, এই অবস্থায় আমি তৎকালীন সময় আপনি ধরেন যদি 3,500-4 হাজার টাকা, এটা কম না, মানে 2004-05 সময় আমার মতো ছাত্রের কাছ থেকে 2,500 টাকা আমি তখন ঋণ দিছি। মানে কেউ এসে বলতো ভাই আমার তো আজকে একটু অসুবিধা, আমার 500 টাকা হলে ভালো, ঠিক আছে নেন। আমি এমনও হয়েছে যে আমার কাছে টাকা ছিল না, আমি আমার কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে এসে দিয়েছি যে আমাকে একটু টাকাটা দাও, তো সে চাইলে তো তুমি দিবা না, আমাকে দাও, আমি আসলে ক্যান্টিনের ওই লোকটাকে একটু দিতে হবে, বা আমাদের যে স্টাফ আছে বা আমাদের যে এখানে সিকিউরিটি গার্ড যে আছে তার ওয়াইফটা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে আসলে রাতের মধ্যেই এখন 500 টাকা তার হাতে দেওয়া দরকার। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে আসি তখন এরকম 3,500 থেকে 4 হাজার টাকা আমি পাবো, এই অবস্থায় আমি চলে আসছি। পরে আমি আমাদের ভাইদেরকে বলেছি যে এটা ওনাদেরকে বলে দিয়েন যে এই টাকাটা দিতে হবে না। তো এই যে তাদের প্রতি আমাদের এটা সিম্প্যাথি না, আমি মনে করি এইটুকু দায়িত্ববোধ আমাদের কাছে তারা প্রত্যাশা করে, কারণ তারা আমাদেরকে জীবন দিয়ে ভালোবাসতো, আমাদেরকে তারা আপন পরিবারের, ইউনিভার্সিটি একটা পরিবারের মতো মনে করতো। তো তাদের আমরা পাও খেতে যাবো কেন, তাদেরকে আমরা অন্যায়ভাবে সিট দখল করতে যাবো কেন? তো সেই জায়গায়
আমাদের রাজনীতির গুণগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনটা তখনও আমরা কিছুটা এটা করতে পেরেছি যে ছাত্রদের মধ্যে এখন একটা জিনিস খেয়াল করবেন যে একদম টপ লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। ওই সময় আমাদের পর্যন্ত ইউনিভার্সিটির মানে এটা খুব মজার ব্যাপার ছিল যে ক্যাম্পাসে সংঘর্ষ চলছে, ওই সময় কিন্তু আমরা ছাত্র নেতৃবৃন্দ একটা মিলে বসে বা চ্যান্সেলর প্রক্টর আমরা আলোচনা করেছি। এখন এটা কিছুটা বলা যায় যে বিরল ঘটনা। মানে এখন আমি খুব দুর্ভাগ্যজনকই বলি যে আমাদের সেন্ট্রাল লিডারদের মধ্যেও দেখি যে তাদের মানে সহানুভূতিশীল যে একটা অবস্থান, এই অবস্থানটা বোধহয় সে আগের তুলনায় অনেকটা কমে গেছে। প্রচেষ্টা আছে অনেকের থেকে, কিন্তু সেই প্রচেষ্টাটা খুব আগের মতো জায়গা থেকে আমরা এক টেবিলে বসা, এক জায়গায় আলোচনা করা, সেই দলের সবসময় যে সবচেয়ে বড় শক্তি ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য। আমাদের সময় আজিল ভাই, হেলাল ভাই সহ আমরা ছিলাম একসাথে। খুব মানে আমাদের এই অফিসে আমরা বহুবার বসেছি, আমার এই পাশেই আমাদের ছাত্র শিবির কেন্দ্র অফিস, সেখানে আমরা অনেক দিন বসেছি, চা খেয়েছি। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে, বাট আমরা তখন একসাথে বসে কথা বলতেছি, গল্প করতেছি, কাজ করতেছি, এবং এই কনফ্লিক্টগুলো কীভাবে দূর করা যায় এগুলো নিয়ে আমরা পরস্পর আলোচনা করতেছি। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আপনার পরিবারের মধ্যে এগুলো টুকটাক ছোটোখাটো সমস্যা থাকে, সেখানে আপনার সলিউশনের ওয়েটা কি? আমরা বলি যে একটু বসে যেতে হবে, কথা বলতে হবে। আপনি যদি কথাই না বলেন, 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের কিন্তু মূল ইথিক্স এটা, যে প্রবলেম হবে কিন্তু প্রবলেমটা আমরা আলোচনার ভিত্তিতে সলিউশন করতে হবে। মতবিরোধ দুটো জিনিস এক কথা না। মতবিরোধটা হচ্ছে নেগেটিভ সেন্সে বলে, আর মতভেদটা হচ্ছে এটা সৌন্দর্য। আল্লাহ তাআলা এভাবে মানুষকে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার বলতে যে দেখো তোমার 5টা আঙুল, এগুলো সমান করা হয়নি, এটা একরকম করা হয়েছে, দিস ইজ বিউটিফুলনেস, এইটি সৌন্দর্য। তো আমাদের ছাত্র রাজনীতিতে আমি মনে করি এই জায়গাটাকে আগের আমরা যা পেয়েছি তারও আগে আরও সুন্দর ছিল বলে আমি শুনেছি, কিন্তু আমাদের পর থেকেও বলা যায় যে এটা আস্তে আস্তে আরও মানে হিমাঙ্কের নিচে চলে আসছে। এখান থেকে আমি মনে করি 2024-এ ছাত্র জনতার যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে এবং আমাদের ছাত্ররা যে রোল করেছে, যে একক কোনো নেতৃত্ব না বা ব্যক্তিকে হাইলাইট করা না, এবং আদর্শটাকে মানে ইথিক্সটাকে হাইলাইট করা, সেই জায়গাটা যদি প্রত্যেকটা ছাত্র সংগঠন ধারণ করতে পারে, আমার ধারণা যে এই জায়গাগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে।